নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব শীতকাল স্পেশাল সমস্ত সবজি দিয়ে এবং পনির দিয়ে মিক্স ভেজের রেসিপি। তার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে 5 থেকে 10 মিনিট মতো আমি গরম জলের মধ্যে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম। সেই ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। হালকা লালচে লালচে করে ভেজে নেব, যাতে ফুলকপিটা খেতেও খুব ভালো লাগে। ঢাকা দিয়ে কিন্তু ফুলকপিটা ভেজে নিচ্ছি। যদিও আমি ভাপিয়ে নিয়েছিলাম 5 থেকে 10 মিনিট মতো, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এতে কি হয়, ফুলকপি খেলে কিন্তু কোনো প্রকার শরীরের কোনো ক্ষতি হয় না, ওই জন্যই কিন্তু ভাপিয়ে নিয়েছি। ঢাকা খুলে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু ভালো করে লালচে লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ফুলকপিগুলো তুলে নেব। ভাত, পরোটা, রুটি যার সাথেই বলুন না কেন এই মিক্স ভেজ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই মিক্স ভেজ আমি কিভাবে বানিয়ে থাকি তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। রেসিপিটি দেখতে থাকুন শেষ অবধি, আশা করব আপনাদের ভালো লাগবে। এরপরে কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিইনি বা সেদ্ধ করেও নিইনি, আলুটা কিন্তু কাঁচাই রয়েছে। ওর মধ্যে আবারও সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা কালার চলে আসে। এরপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকা দিয়ে কিন্তু আলুটা ভেজে নেব। এরপরে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে আলুটা একটু লালচে লালচে করে ভাজা হয়। যে কোনো তরকারিতেই আলু যদি একটু লালচে করে ভাজা হয় তাতে কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেড়ে যায়, আর খেতেও আলুগুলো ভীষণ ভালো লাগে। তার জন্য কিন্তু আমি এখানে আলুগুলো খুব লালচে করেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম করেও ভাজতে পারেন, তবে আমি বলবো যে আলুগুলো একটু লালচে করে ভাজলে মিক্স ভেজ বলুন, নবরত্ন বলুন, যে কোনো তরকারিতেই কিন্তু রেসিপিটা অনেকটা টেস্ট বেড়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলো তুলে রাখবো। আবারও আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। বারে বারে কিন্তু সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি টুকরো করে রাখা গাজরটা দিয়ে দিয়েছি। গাজর দেওয়ার পরে আবারও সামান্য পরিমাণ হলুদ এবং নুন দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা সবজি ভাজার সময় নুনের ব্যবহার করছি, তারপরে যখন তরকারিটা করব তখন কিন্তু নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার একটাই কারণ, যাতে সবজিটা একটু সময় নিয়ে সেদ্ধ হয়ে যায়। গাজরটা ভাজতে কিন্তু আমার 15 মিনিট মতো সময় লেগেছে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু গাজরটা আমি 15 মিনিট মতো ভেজে নিয়েছিলাম, কারণ গাজরটা তো একটু শক্ত থাকে, সেদ্ধ হতে একটু টাইম লাগে। সেই জন্যই কিন্তু এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। গাজরটা 15 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা খুলে। এরপরে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা বিনস। আমি কিন্তু এখানে যা যা সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন বা কিছু সবজি বাদও দিতে পারেন নিজেদের পছন্দ মতো। বিনসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আরও সামান্য পরিমাণ নুন দেওয়ার প্রয়োজন রয়েছে, তাই কিন্তু আমি এখানে নুনটা দিয়েছি। আমি কিন্তু গাজর ভাজার সময় নুনটা দিয়েছিলাম, আবার বিনসটা দেওয়ার পরও সামান্য পরিমাণ নুনের এখানে ব্যবহার করেছি। বিনসটা দেওয়ার পরে ভালো করে কিন্তু নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে বিনসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মানে খুব ভালো করে ভাজা হয়ে যায়। আবারও কিন্তু আমি ঢাকাটা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। ক্যাপসিকাম কিন্তু খুব একটা বেশি আমি এখানে ব্যবহার করছি না, অল্প করেই দিয়েছি। টুকরো করে দিয়ে দিয়েছিলাম। আমি এখানে দেখাতে ভুলে গিয়েছি, এখানেও কিন্তু আমি ক্যাপসিকামটা দেওয়ার পরে সামান্য পরিমাণে নুন আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজি কিন্তু ভাজার পরে কিন্তু আমি এখানে নুনটার ব্যবহার করছি, তাই নুনটা তরকারিতে কিন্তু একটু দেখে দিতে হবে। সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। ক্যাপসিকাম ভাজতে তো খুব একটা টাইম লাগে না, তার জন্য কিন্তু আমার এখানে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি কিন্তু একটি পাত্রের মধ্যে সবজিগুলো তুলে রাখবো। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নি দিয়ে আমি কিন্তু একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে। এরপরে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণ আদা। পুরো রান্নাটাই কিন্তু নিরামিষ হবে, তাই আপনারা যদি নিরামিষের দিনে রেসিপিটি বানান, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এই বাটা মশলাটা এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। দিয়ে ভালো করে মশলাটা সমস্ত কিছুর সাথে আমি কষিয়ে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কিন্তু কষানো আমার হয়ে গিয়েছে। এরপর একে একে যা যা গুঁড়ো মশলা ব্যবহার করব সেগুলো এক এক করে দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং সুন্দর একটা যাতে কালার আসে তার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু আমি বাটা মশলাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু আর লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে।
তারপরে কিন্তু আমরা একটা বাটা মশলা বানিয়ে নেব আবারও। এর মধ্যে আমি মিক্সিং জারের মধ্যে বেশ খানিকটা পরিমাণ পোস্ত দিয়েছি, প্রায় আমি এখানে 4 চামচের মতো পোস্তের ব্যবহার করেছি, মানে ধরুন 25 গ্রাম মতো পোস্তর ব্যবহার করেছি, 25 গ্রামের হয়তো একটু বেশিই হবে। এখানে আমি পোস্ত দিয়ে দিয়েছি। এরপরে আগে থাকতেই কিন্তু আমি এখানে আমন্ড বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, তার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমন্ড বাদামগুলো দিয়ে সামান্য পরিমাণ জলের ব্যবহার করেছি। জল দিয়ে কিন্তু আমি এখানে মিক্সিং জারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। এই আমন্ড বাদাম আর পোস্তের পেস্টটা যে মশলাটা কষিয়ে রাখছিলাম, তেল ছেড়ে গেছিলো, তার মধ্যে কিন্তু দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কোনো মতে হাই টু মিডিয়াম করা যাবে না, কারণ হচ্ছে যেহেতু বাদামটা রয়েছে কড়াইয়ের তলায় কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা, যাতে খুব ভালোভাবে একটা সুন্দর কালার চলে আসে। দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। এই পর্যায়ে কিন্তু আমি আগে থাকতে ভেজে রাখা যে সবজিগুলো রেখেছিলাম, আলু, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, সেই সমস্ত সবজি কিন্তু এর মধ্যে একে একে করে দিয়ে দেব। সমস্ত সবজি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও ভালো করে সমস্ত সবজির সাথে মশলাটা যাতে খুব ভালো করে মিশে যায়, সেই দিকে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো প্রকার জলের ব্যবহার করব না, পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে দুধের ব্যবহার করেছি। এতে করে কি হয়, তরকারির টেস্টটা অনেকাংশে বেড়ে যায় এবং খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য কিন্তু আমি এখানে মশলার সাথে সমস্ত সবজি মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে দুধ। আপনারা এক কাজ করতে পারেন, দুধটা আগে থাকতে গরম করে নেবেন, এরপর তরকারিতে যখন মেশাবেন তখন কিন্তু দুধটা ঠান্ডা করেই দেবেন, গরম দুধটা দেবেন না। এতে কী হবে, তরকারির মধ্যে তো যেহেতু টমেটো দেওয়া রয়েছে, দুধটা কেটে যেতে পারে, সেই জন্য কিন্তু একেবারে ঠান্ডা করে দুধটা ব্যবহার করবেন। দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি ফুটে আসছে আমাদের এই তরকারিটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের তরকারি কিন্তু প্রায় রেডি। এর উপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য পরে যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো এক এক করে বলছি। এই পর্যায়ে আমি এখানে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো কিন্তু আমি ভেজে নিইনি, আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি। ভাজা পনির কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, সেই জন্য কিন্তু আমি তরকারিতে ভাজা পনিরটা ব্যবহার করিনি। আপনারা যদি ভেজে ব্যবহার করতে চান তাহলে কিন্তু তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন, আমি এখানে কাঁচাটাই দিয়েছি। এরপরে পনিরটা সমস্ত সবজির সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজির সাথে পনিরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু ওপর থেকে আমি এরপরে দিয়ে দেব কয়েকটা জিনিস, যেগুলো হচ্ছে প্রথমে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি দেব। নিরামিষ তরকারিতে ঘি ছাড়া তো মানে অসম্পূর্ণ, ঘি ছাড়া একদমই ভালো লাগে না, তার জন্য কিন্তু আর এই তরকারিটা তো একদমই না, সেই জন্য ওপর থেকে আমি বেশ খানিকটা পরিমাণে এখানে ঘি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করেছি এবং কাসুরি মেথিরও ব্যবহার করেছি। এরপরে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি আমি গরম মশলা। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রেসিপিটি একবার হলেও এই শীতে বাড়িতে বানানোর অনুরোধ রইল, কারণ এটা এতটাই টেস্টফুল খেতে হয়, ভীষণ সুন্দর খেতে হয়, রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটি তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা লোভনীয় দেখতে হচ্ছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।